আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহিম সালাম। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দেশকে অস্থিতিশীল বানানোর চেষ্টা করছে একটি মহল, অভিযোগ ফখরুলের। হাদি হত্যা নিয়ে কে কি বলল তা বাংলাদেশের বিষয় নয়, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনকাল রায় হতে পারে আগামী সপ্তাহে, দোষ স্বীকার করে প্রধান আসামির ক্ষমা প্রার্থনা। এবং ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই ৩ বছর ধরে চলছে আদ্দিন হাসপাতাল, কর্তৃপক্ষের অবহেলা আর অনিয়মের ঝুঁকিতে হাজারো জীবন। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কাজ শুরু করেছে। এরপরও একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। অন্য দেশের কেউ ওসমান হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না, এমন মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, বহু দেশ থেকে দাওয়াত এসেছে, তিনি কোথায় যাবেন এটি তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে সব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সাথে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম শীর্ষ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে সচিবালয় প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জাপানি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। মিৎসুই প্রতিনিধি দল জ্বালানি, লজিস্টিক, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে সহযোগিতার সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিদ্যুতের পাইকারি সঞ্চালন ও খুচরা মূল্যহার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 7 টাকা থেকে বেড়ে 8 টাকা 39 পয়সা এবং সঞ্চালন চার্জ 31 পয়সা থেকে বেড়ে 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য প্রতি ইউনিটে 9 টাকা থেকে 11 পয়সা বেড়ে 10 টাকা 63 পয়সা হয়েছে। তবে ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। আজ বিইআরসি সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, নতুন মূল্যহার জুন মাসের বিল থেকে কার্যকর হবে। কমিশনের হিসেবে মূল্যবৃদ্ধির পরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘাটতি মেটাতে বছরে প্রায় 41,000 কোটি টাকা সরকার ভর্তুকির প্রয়োজন হবে। 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ ও পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন 2026 থেকে কার্যকর হবে। আগামী সপ্তাহ হতে পারে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। সকালে আলোচিত এ মামলায় আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের কথা জানায় রাষ্ট্রপক্ষ। আর প্রধান আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নেওয়ার আহ্বান রাষ্ট্রপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জিএম মাহমুদের রিপোর্ট। সকালে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুরুতেই বিচারক আসামিদেরকে মঙ্গলবার সাক্ষীদের দেয়া জবানবন্দি পড়ে শোনান। এ বিষয়ে আসামিদের কাছে জানতে চাইলে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না খাতুন। স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে 20-2 সংযোজন করেছিলেন। আগামী সপ্তাহেই চাঞ্চল্যকর এ মামলার রায় হতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন আরেক পাবলিক প্রসিকিউটর। আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 24 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই 3 বছর ধরে চলছে আদ্দিন হাসপাতাল। কর্তৃপক্ষের চরম অবহেলা আর অনিয়মের ভিড়ে ঝুঁকিতে হাজারো জীবন। বাধ্যতামূলক ফায়ার সেফটি প্ল্যানও জমা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ, ছিল না বেকারির অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে একাধিকবার নোটিশ দিলেও পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। রোগীর জীবন ঝুঁকিতে ফেলে কি করে হাসপাতাল চালায়, দিনভর যোগাযোগ করা হলেও মুখে কুলুপ এঁটেছে আদ্দিন হাসপাতালের কর্মকর্তারা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর পর এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের তথ্য উঠে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, কোনো প্রকার ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই দীর্ঘ 3 বছর ধরে চলছে এই হাসপাতালটি। আইন অনুযায়ী বাধ্যতামূলক হলেও বৈধ অগ্নি নিরাপত্তা লাইসেন্স নবায়ন কিংবা সেফটি প্ল্যান জমা দেওয়ার কোনো তোয়াক্কাই করেনি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, হাসপাতালের ভেতরে থাকা বেকারির জন্য নেওয়া হয়নি কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন। ফায়ার সার্ভিস বলছে, এই দীর্ঘ সময় হাসপাতালটিকে দফায় দফায় নোটিশ এবং সতর্কবার্তা পাঠানো হলেও ক্ষমতার দাপটে পাত্তা দেয়নি আদ্দিন কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতালের ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং তাদের ফায়ার লাইসেন্সও ছিল না, এবং তারা যে বেকারিটিতে করেছিল সেটির কোনো লাইসেন্স ছিল না। সেই প্রেক্ষিতে বলা যেতে পারে তাদের অগ্নি নিরাপত্তার দিক থেকে এই হাসপাতালের কার্যক্রমটি বৈধ না। 2017 সালে এটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। তার পরবর্তীতে তারা কমপ্লায়েন্সগুলো মেনটেন করে এবং 2023 সাল পর্যন্ত তারা
উক্ত প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সগুলো মেনটেন করে। 2023 থেকে গত 3 বছর যাবৎ তাদের ফায়ার লাইসেন্সটিও নবায়ন করা হয়নি। গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে আদ্দিন হাসপাতালের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। গেল বছরের তথ্য মতে 1,500-এর বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিকে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা রোধ কার্যক্রমে ঝুঁকিপূর্ণ 432টি হাসপাতাল, ডায়াগনস্টিক 133টি আর অতি ঝুঁকিপূর্ণ হাসপাতাল 76 ও 19টি ডায়াগনস্টিককে চিহ্নিত করে প্রতিবেদন দেয় ফায়ার সার্ভিস। জনমনে প্রশ্ন এখন, এসব হাসপাতালের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ? সাকিবুর রহমান, RTV, ঢাকা। বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও 2 শিশু কন্যা সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল 4টার দিকে ডাকবাংলোর কর্মীরা 3য় তলার একটি রুমে নক করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতর থেকে মা ও 2 মেয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত ইতি রানী ওই ডাকবাংলোতে 2 মাস আগে থেকে ঝাড়ুদার হিসেবে কাজ করছিলেন। বিকেলে 2 মেয়েকে নিয়ে ডাকবাংলোতে আসেন ইতি রানী বিশ্বাস। এলডিসি গ্রাজুয়েশনের পর যে কোনো পণ্যের মেধাস্বত্বের গুরুত্ব বেড়ে যাবে। তাই নতুন আইডিয়ার মাধ্যমে উৎপাদন ও পণ্যের ট্রেড মার্ক করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই এর চেয়ারম্যান জসিমউদ্দিন। এফবিসিসিআই ইনোভেশন সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ট্রেডমার্ক ও মেধাস্বত্ব শক্তিশালী করতে কর্পোরেট সংস্কৃতির প্রতি গুরুত্ব আরোপ করেন শিল্প মন্ত্রণালয়ের মেধাস্বত্ব বিভাগের পরিচালক জাহাঙ্গীর হোসেন। আলোচনায় বক্তারা দেশের মেধাস্বত্বের উন্নয়নে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ দেন। এফবিসিসিআই এর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টারের মাধ্যমে মেধাস্বত্ব বিষয়ে সচেতন করার কথা বলেন বক্তারা। আলোচনায় দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমাদের এই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারটা যখন আমরা শুরু করার পরে আমরা তিনটা সেক্টরকে আমরা ফোকাস করেছি। তো তার মধ্যে এইটা যেহেতু একটা বড় বার্নিং জায়গা, এটা নিয়ে আমরা অলরেডি 2-3টা সেমিনার করেছি এবং এখানে এটা নিয়ে আমরা কাজ করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় জায়গা যেখানে ইনোভেশন সেন্টার এই জায়গায় লিড দিতে পারে, কাজ করতে পারে সরকারের সাথে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।